আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা ব্যানার এবং হেডলাইন যেটা করেছি সেটা দেখে বুঝতে পারছেন যে আওয়ামী লীগের নতুন কর্মসূচি আসছে এবং তা আসছে 11ই জানুয়ারির পর। 11ই জানুয়ারির পর, অথবা 11ই জানুয়ারি, 12ই জানুয়ারি, যে কোনো মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। আর সেটা হবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর মূল কাণ্ডারি। কারণ হচ্ছে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না। আমরা বারবার বলছিলাম আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না, দেশের জনগণও বলছিল যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না। এর পরেও বর্তমান এই ইন্ট্রিম দখলদার গভর্নমেন্ট তারা নির্বাচন করতে চাচ্ছেন, একতরফা নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোনো দলকে আপনার নিষিদ্ধ রেখে নির্বাচন হয়নি। সব দলের অংশগ্রহণে নির্বাচন হয়েছে। হ্যাঁ, কখনো কখনো অনেক দল আপনার নির্বাচন করেনি, বয়কট করেছে, কিন্তু আওয়ামী লীগ কখনো বয়কট করেনি এবং আওয়ামী লীগ এখনো বলছে যে তারা বয়কট করে না, তারা নির্বাচনে বিশ্বাসী। আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাসী এবং সেই নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই করতে হবে। আর আওয়ামী লীগকে না নিয়ে করলে কি অবস্থা হতে পারে বা কি হবে, এবং বিএনপি জামাত এই মুহূর্তে আওয়ামী লীগ নেতাকর্মী এবং সনাতনী ভাই বোনদেরকে কিভাবে হুমকি ধমকি দিচ্ছে, আপনারা জাস্ট এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কেমন এবং তাদের চরিত্রটা কি। আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন, আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না। এই বাংলার কোনো স্বাধীনতা থাকবে না। আপনারা ভিডিওটা দেখলেন। যদি বিএনপিকে আওয়ামী লীগ এবং সনাতনীরা ভোট দিয়ে দেশ শাসনের পরিস্থিতি সৃষ্টি না করে দেয়, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ এবং সনাতনী কেউ থাকতে পারবে না। তার মানে থাকবে শুধু মোল্লা মৌলবীরা এবং বিএনপির এইসব চাঁদাবাজরা, মানে যারা দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছে তারাই থাকবে। এটাই তো এই বক্তব্য, যে উনি জিন্নার পবিত্র বাড়ি থেকে ঘোষণা দিচ্ছেন যে যদি বিএনপিকে ক্ষমতা দেওয়া না হয় তাহলে আওয়ামী লীগ বা সনাতনী কেউ থাকতে পারবেন না। বর্তমানে 1 কোটির উপরে সনাতনী আছেন, আপনাদের সবাইকে জবাই করে দেওয়া হবে। আওয়ামী লীগ নেতাকর্মী আছেন, আপনাদের আর কি করবে, যা করার তো করছেই অলরেডি। 50,000 নেতাকর্মী অলরেডি জেলে আছে। 360 জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে জেলখানায় অমানসিক নির্যাতনে, এবং আরো কত হাজার কত লাখ যে ঘরবাড়ি ছাড়া, তা আপনারাই বুঝতে পারছেন। আর এর কারণেই 11 তারিখের পর যে কোনো মুহূর্তে আমাদের সভানেত্রী আন্দোলনের ডাক দিচ্ছেন। 11 তারিখ অবশ্য মার্কিন অ্যাম্বাসেডার, নতুন মার্কিন অ্যাম্বাসেডার আসবেন, যিনি প্রচণ্ড চায়না বিরোধী। উনি আসছেন, ডিপ স্টেটের লোক। এরপরে কি কি হবে তা আমরা এখনো জানি না। এদিকে তো সারা দেশের ম্যাক্সিমাম বন্দর, পোর্ট, বিমানবন্দর, নৌবন্দর সবই অলরেডি বিক্রি হয়ে গেছে, আর কিছু বাকিও নেই। আর এই দেশ রক্ষা করার জন্য, এই দেশের জনগণের ভোট এবং ভাতের অধিকার রক্ষার জন্য আমাদের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা 11 তারিখের পর যে কোনো সময় বৃহৎ আন্দোলনের ডাক দিবেন। সেটা হতে পারে হরতাল, হতে পারে বিশাল বিশাল মিছিল, হতে পারে টোটাল ব্লক আউট, হতে পারে অসহযোগ আন্দোলনের মতো কোনো আন্দোলন। সেই আন্দোলনকে বেগবান করার জন্য নেত্রী অলরেডি এর আগেই বলেছেন যে নেতা কর্মী যে যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। হ্যাঁ, আমি আপনাদের মতো আমিও মানি, এখন আমাদের কোনো নেতা নেই, এখন আমাদের একজনই আছে, সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। যা আগে যেমন মিছিল হতো না, এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এখন আমরা বলবো এক নেত্রীর এক দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। আর এই শেখ হাসিনার বাংলাদেশ গড়ার জন্য, শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে এনে, সসম্মানে দেশে ফিরিয়ে এনে ক্ষমতার মসনদে বসানোর জন্য আমরা 11 তারিখের পরে নেত্রী যেভাবে বলবেন সেইভাবে সারা বাংলাদেশে আন্দোলন বেগবান করবেন।
আমরা যারা অনলাইনে, অফলাইনে, রাস্তায় যে যেখানে পারছেন সেখানেই এই আন্দোলন গড়ে তুলতে হবে, কোনো ভেদাভেদ ছাড়া, কোনো গ্রুপিং ছাড়া। আমাদের কাছে এই মুহূর্তে ভুলে যান কোনো গ্রুপিং, অমুক ভাই তমুক ভাই ভুলে যান, আমরা এক নেত্রীর নির্দেশেই কাজ করব। কারণ আমাদের এখন যদি আমরা গ্রুপিং করতে থাকি, আরও করতে থাকি, আমাদের অবস্থা আরও নিঃশেষ হবে। আপনারা বিএনপির নেতার সেই বক্তব্যটাই শুনেছেন, জবাই করবে আপনাদের, কেউ স্বাধীনভাবে থাকতে পারবেন না, সে বলেই দিচ্ছে, তারা কন্টিনিউ বলে যাচ্ছে। সুতরাং এই হায়নাদেরকে দমানোর জন্যই 11 তারিখের পর যেই কোনো মুহূর্তে নেত্রী যে আন্দোলন ডাক দিবেন, সেই আন্দোলনকে আমাদের সফল করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাকে অনেকদিন যাবৎ মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অনেক আওয়ামী লীগের সমর্থক প্রশ্ন করছে যে ভাইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কর্মসূচির ডাক আসছে না কেন? নির্বাচনের তফসিল ঘোষণা হলো যে তো অনেকদিন হলো, আওয়ামী লীগকে নির্বাচনের আগে কোনো কর্মসূচি দিবে না? যারা এতদিন অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর হচ্ছে, 10 জানুয়ারির পরেই যে কোনো সময় আওয়ামী লীগ কর্মসূচি ডাক দিতে পারে এবং সে সকল কর্মসূচি থেকেই কিন্তু আন্দোলনের ডাক আসবে। অপেক্ষার প্রহর তখন আপনাদের শেষ হয়ে যাবে। কিন্তু মূল কথা হচ্ছে, শেখ হাসিনা যখন কর্মসূচি দিবে তখন কি আপনারা সেটা সঠিকভাবে পালন করতে পারবেন? এর আগেও কিন্তু শেখ হাসিনা অনেক কর্মসূচি দিয়েছিল, সঠিকভাবে আপনারা পালন করতে পারেননি। যেমনটা শেখ হাসিনা ভেবেছিল তেমনটা হয়নি। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ কতটুকু সংগঠিত হয়েছে, কতটুকু শক্তি সঞ্চয় করেছে, সেটা কর্মসূচি দিলেই কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এটা ধরে রাখেন আপনারা, 10 জানুয়ারির পরে কিন্তু আওয়ামী লীগের নতুন কর্মসূচি আসছে। আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা যদি কর্মসূচি সফল না করতে পারেন, আন্দোলন সফল না করতে পারেন, তা না হলে আমাদের সকলকেই, যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, ঘর বাড়ি ছাড়া থাকতে হবে, আজকে এই জায়গায় কালকে ওই জায়গায়, এবং নিরীহ যারা আওয়ামী লীগের সমর্থক আছে তাদেরকে জেলের ভিতর ঢুকিয়ে দেওয়া হবে। এভাবেই করে আমাদের সময়গুলো চলবে। আপনারা একটা জিনিস চিন্তা করুন, গত একদিন আগেই মানিকগঞ্জের একজন বিএনপির এমপি প্রার্থী, সে ডাইরেক্টলি বলতেছে আওয়ামী লীগের কেউ এবং হিন্দু সনাতনী যারা আছে তারা যদি আমাদেরকে, বিএনপি জামাতকে ভোট না দেন, তাদের জীবন দুর্বিষহ করে তুলব। তারা কিভাবে জীবনযাপন সঠিকভাবে করেন আমরা দেখে ছাড়বো, এভাবে করে হুমকি দিচ্ছে। তো আমাদের যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদের সকলের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তাদের এখন চিন্তা করতে হবে, হয়তো এসপার না হয় ওসপার। আওয়ামী লীগ থেকে যখনই কর্মসূচি দিবে 100% যে যার অবস্থান থেকে কর্মসূচি পালনের চেষ্টা করতে হবে। কারণ নিজেদের দাবি রাজপথে নেমে আদায় করতে হবে, কেউ আপনাদেরকে আদায় করে দিবে না। আমরা ভারতের উপর ভরসা করতে পারি, হ্যাঁ ভারত আমাদেরকে কূটনীতিকভাবে সাহায্য করবে, সাপোর্ট দিবে, কিন্তু আমাদেরকে রাজপথে নেমেই কিন্তু দাবি আদায় করতে হবে। ভারতের জনগণ এসে আমাদের দাবি আদায় করে দিবে না এবং ভারতের কোনো মন্ত্রী এসেও দাবি আদায় করে দিবে না। তারা জাস্ট পিছের থেকে কূটনীতিকভাবে সাহায্য সহযোগিতা করবে। তাই আওয়ামী লীগের যারা সমর্থক আছেন, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা এখন থেকেই যদি ভালোভাবে সংগঠিত না হন, আরো কিছু সময় আছে, এখন থেকে সংগঠিত হয়ে যান, শক্তি সঞ্চয় করুন, সকলের সাথে যোগাযোগ স্থাপন করুন। আগামীতে আওয়ামী লীগের যে কর্মসূচি আসবে, সেই কর্মসূচি কিভাবে সফল করবেন এবং রাজপথে আন্দোলনে কিভাবে নামবেন। কারণ আপনারা যদি রাজপথে আন্দোলন না নামেন, আপনাদের দাবি আদায় করতে পারবেন না এবং এই ডক্টর ইউনূস নব্য ফ্যাসিস্ট এই সরকার আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটাও তুলে নিবে না এবং আওয়ামী লীগকে নির্বাচনও অংশগ্রহণ করতে দিবে না। তাই নিজেদের দাবি রাজপথে নেমে আদায় করতে হবে, যা কিছু করা প্রয়োজন তা কিছু করতে হবে। কেন? কারণ বহির্বিশ্ব মোটামুটি ডক্টর ইউনূসকে অনেক আগে থেকে চাপ দিচ্ছে, ভারতও বুঝিয়ে দিয়েছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন আমরা স্বীকৃতি দিব না এবং বহির্বিশ্ব থেকেও স্বীকৃতি দেওয়া হবে না। তাই আওয়ামী লীগ যদি রাজপথে নেমে চাঙ্গা করতে পারে, বহির্বিশ্ব থেকে একটা এই সরকারের উপর চাপ আসবে এবং রাজপথ যদি দখল করতে পারে, 100% আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে। এবং নির্বাচন অংশগ্রহণ করলে যদি আওয়ামী লীগের কলা গাছও দাঁড়ায়, যদি আওয়ামী লীগ এই নির্বাচনে ক্ষমতাও না আসে, অন্তত 80 থেকে 100টা আসন চোখ বন্ধ করেও পেয়ে যাবে, অন্তত বিরোধী দলে থাকবে, এর পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। তাই মোটামুটি আওয়ামী লীগের আগামীর ভবিষ্যৎ খুবই ভালো, কিন্তু রাজপথে নামতে হবে সাহস করে। আওয়ামী লীগের এত লক্ষ লক্ষ কর্মী, একটা ওয়ার্ডের নেতার পিছনে আমরা দেখতাম শোডাউন মারলে 500, 1000, 2000 কর্মী নিয়ে শোডাউন মারতো। এখন এই সকল কর্মীরা কোথায়? সারা বাংলাদেশ মিলে কি এখন অ্যাক্টিভলি আওয়ামী লীগের 2 লক্ষ কর্মী রাজপথে নামার মতো নাই? আরো বেশি আছে। কিন্তু কথা হচ্ছে সাহসের অভাব, মনোবলের অভাব। উজ্জীবিত করতে হবে। সিনিয়র যে সকল নেতারা আছে সকল কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে,
ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে, তাহলে না তারা রাজপথে নেমে কর্মসূচি সফল করবে, তারা ভয় পাবে না। এবং তাদেরকে বলতে হবে যে তোমরা অ্যারেস্ট হলো, তোমাদের ফ্যামিলিকে আমরা দেখবো এবং তোমাদেরকেও দেখবো, জেলের ভিতরে টাকা পাঠাবে এবং তোমার জামিনেরও ব্যবস্থা করব। তাহলেই কিন্তু তারা কনফিডেন্স পাবে। এই কনফিডেন্স নিয়ে যখন রাজপথে নামবে তাহলে কেউ ঠেকাতে পারবে না। কিন্তু এই কনফিডেন্স দিবে কে? শেখ হাসিনা একা একা টেলিগ্রামে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে দিয়ে তো কনফিডেন্স আসবে না। প্রত্যেক নেতা তাদের কর্মীদের সাথে কথা বললে কনফিডেন্স আসবে। শেখ হাসিনা কয়জনের সাথে কথা বলবে? সারা বাংলাদেশে কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক আছে, সকলের সাথে শেখ হাসিনা একা কথা বলা সম্ভব? হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী আওয়ামী লীগের আছে, তারা কোথায়? তারা হাজার হাজার কোটি টাকা কামিয়ে এখন চুপচাপ হয়ে দুবাই, কেউ মালয়েশিয়া বসে আছে, মজার জীবনযাপন করছে তার ফ্যামিলিকে নিয়ে। টাকা তো কামিয়ে নিয়েছে, তাদের ক্ষমতার দরকার কি? একটু অবস্থা ভালো হলো তখন আবার দেশে ঢুকে সে বড় নেতা সেজে যাবে। এগুলা করে ভাই কোনো লাভ নাই। বাংলাদেশে আপনারা যখন ছিলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের নাম বিক্রি করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন না? বিদেশে বসে হলো অন্তত এই দলের জন্য কিছু টাকা খরচ করেন, এই দলের কর্মীদের জন্য কিছু টাকা খরচ করেন। যে দলটাকে বিক্রি করে টাকা কামিয়েছেন সেই দলের উপকার আসেন না রে ভাই। একটু বিবেককে আপনার নাড়া দেন, বিবেক দিয়ে চিন্তা করেন। মানুষের তো সবচেয়ে বড় আদালত হচ্ছে তো বিবেক। আপনাদের কি বিবেক একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, নাকি আপনারা ধরেই নিয়েছেন আওয়ামী লীগ 10 বছর আগে কোনো কথাই বলতে পারবে না, হুদায় আমরা এটা নিয়ে মাথা ঘামায় লাভ নাই, আওয়ামী লীগকে আমরা ক্ষমতাও আনতে পারবো না, আমরা হয়তো মারাও যাব, এই চিন্তা করে হাল ছেড়ে দিয়েছেন নাকি? এটা ছেড়ে দিলে আপনারা ক্লিয়ারলি ভাবে নেত্রীর সাথে কথা বলে ব্যাপারগুলা দুধকে দুধ পানিকে পানি করে ফেলেন। আপনাদের জায়গায় নতুন নেতৃত্ব আনতে হবে, তো তারা ওই কাজগুলা করবে। কথা বুঝেন নাই? আপনাদের মতো সুযোগবাদী লোকদের তো আওয়ামী লীগের দরকার নাই। আপনারাই আওয়ামী লীগের বদনাম করেছেন, এখন আওয়ামী লীগের দুঃসময় আবার আওয়ামী লীগকে সমুদ্রের মাঝখানে ছেড়ে দিচ্ছেন। শেখ হাসিনা এই 80 বছর বয়সও ওনার যতটুকু সম্ভব উনি ফাইট করে যাচ্ছে। আর কত আর কত? কথা বুঝেন নাই? আর আপনাদের সকল দোষের ভারও কিন্তু শেখ হাসিনার গায়ের উপর লাগছে। জনগণ মনে করছে সকল কিছুর জন্য দায়ী ছিল শেখ হাসিনা, দুর্নীতির জন্য দায়ী ছিল শেখ হাসিনা, খুন অপরাধ গুমের যা হয়েছে শেখ হাসিনা আমার সেগুলোর জন্য দায়ী ছিল শেখ হাসিনা। কিন্তু সকল কিছু কিন্তু আপনারাই করেছেন। টাকাও পাচার কিন্তু আপনারা অনেকেই করেছেন। শেখ হাসিনা আহামরি দুর্নীতিও করে নাই এবং টাকা পাচারও করে নাই, কিন্তু সকল কিছুর দায়ভার আপনাদের জন্য শেখ হাসিনা নিতে হচ্ছে। আর এখন খারাপ সময়ে আপনারা শেখ হাসিনার যে ছায়াতলা থাকার কথা, ওনার কথা মতো কাজ করার কথা ওইভাবে করছেন না অনেকেই, সবাই না। তাই বিচ্ছয় করে কোনো লাভ নাই দুঃসময়ে। কথা বুঝেন নাই? আগামীতে আপনাদের তরুণ প্রজন্মকে কি জবাব দিবেন? আপনারা মারা গেলে আপনাদের ছেলেরা তো রাজনীতি আসবে, তারা কি জবাব দিবে? কোনো জবাব নাই আপনাদের কাছেও, এবং আপনাদের ছেলেমেয়েরা রাজনীতিতে আসলে তাদের কাছেও কোনো জবাব থাকবে না। তাই এখনো সময় আছে। আমি এই নিয়ে অনেক ভিডিও করেছি। আওয়ামী লীগকে আবার রাজনীতিতে অ্যাক্টিভলি ফিরিয়ে আনতে হবে এবং আওয়ামী লীগকে আবার কিভাবে নির্বাচন অংশগ্রহণ করানো যায় সে ব্যাপারে আমাদের ফোকাস দিতে হবে। অন্তত ব্যর্থ হলো তো একবার আন্দোলন করে চেষ্টা করতে হবে রাজপথে নেমে দাবি আদায়ের জন্য, যে আমাদেরকে ছাড়া নির্বাচন হবে না, আমরা স্বনির্বাচন করতে হবে। এটা বোঝানোর জন্য একবার রাজপথে নামতে হবে। আপনারা একেবারে চুপচাপ বসে থাকবেন? শেখ হাসিনা একটা কর্মসূচি দিয়ে দিল আওয়ামী লীগের পক্ষ থেকে, আপনারা কে পালনের জন্য আপনাদের কর্মীদেরকে রাজপথে নামাবেন না, আপনাদের কর্মীদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিবেন না, যোগাযোগ করবেন না, নিস্তাগিদে একজন ওইখান থেকে আসবে এরকম 20-30 জন মিলে একটা জুড়ি গিয়ে মিছিল দিবে। এভাবে করে তো 100 বছর চলে যাবে ভাই। কথা বুঝেন নাই? না বুঝলে কিছু করার নাই। আমাদের মতো তরুণ প্রজন্ম আপনাদের থেকে হাঁটুর বয়স হবে, আমাদের 33 বছর বয়স, আপনাদের কারো 60 হয়ে গিয়েছে, আপনাদের রাজনৈতিক বয়স আমাদের থেকেও বেশি। আপনারা যদি না বুঝেন, আমরা তরুণরা আর কি বুঝাবো? কথা বুঝেন নাই? যাকে 9 দিয়ে হয় না তাকে 90 দিয়েও হবে না। আপনারা মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর বসে বসে ফ্যামিলিকে সময় দেন, এটাই ভালো। শেষ বয়সটা এখানেই কাটান। আপনাদের দ্বারা আগামীতে আর আওয়ামী লীগের জন্য ভালো কিছু হবে না। 16, 17 মাস 18 মাস হয়ে গিয়েছে, এখন আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা কান্নাকাটি করতেছে ঘর বাড়ি ছাড়া। আপনারা কারো সাথে যোগাযোগ করেন না, হাজার হাজার মেসেজ আমাদের কাছে আসে, খুব কষ্টে আছে তারা। এটাই হচ্ছে বাস্তবতা। তাই এখনো সময় আছে। আওয়ামী লীগের 10 জানুয়ারির পর কর্মসূচি আসছে, সেটা সফলের জন্য সকলে সংগঠিত হতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে এবং শীর্ষ পর্যায়ে যে সকল নেতারা আছে তারা এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিতে হবে এবং ভালোভাবে তদারকি করতে হবে। তাহলেই কিন্তু আওয়ামী লীগের যে কর্মসূচি আসতেছে সেটা সফল হবে। তা না হলে এটাও সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে কন্টেন্টটি বা ভিডিওর যে বিষয়বস্তু সেটি হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বাংলাদেশ সফর নিয়ে। এটি বাংলাদেশের যে রাজনীতি, গত 1 বছর ধরে রাজনীতির যে হিসাবপত্র ছিল, রাজনীতির যে গন্তব্য ছিল, প্রায় সব হিসাবপত্র উল্টে দিয়েছে এবং গন্তব্যকে ভিন্ন খাতে প্রবাহিত করে দিয়েছে। যদিও তিনি একটি
আনুষ্ঠানিকতা করার জন্য বাংলাদেশে এসেছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং তার যে জানাজা, সেই অনুষ্ঠানে যোগদান করার জন্য ভারত সরকারের পক্ষ থেকে একটি শোক বার্তা নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন এবং তিনি সরকারের কোনো কর্তা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ না করে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সম্ভবত তাকে রিসিভ করার জন্য এবং তার সঙ্গে তারেক রহমান সাহেবের বৈঠকটি আনুষ্ঠানিক করার জন্য জাতীয় সংসদ ভবনের একটি বিশেষ কক্ষ খুলে দেওয়া হয়েছিল এবং জনাব তারেক রহমান সাহেব এবং জয়শঙ্করের মধ্যে যে বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা এবং টোটাল যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতা সরকার করেছে, রাষ্ট্র করেছে, না কোনো বাহিনী করেছে, না কারা করেছে আমরা জানি না। কিন্তু অবস্থা দৃষ্টি মনে হয়েছে যে জয়শঙ্কর এবং জনাব তারেক রহমান সাহেবের যে বৈঠকটি, এটি কেবল ভবিষ্যতের নয়, এটি বর্তমানের যে ক্ষমতা, সেই ক্ষমতার একটা নির্দেশক এবং সেই নির্দেশনাকে ভারত স্পষ্টতই সিল এবং সাপোর্ট দিয়ে বলে দিয়েছে যে আমরা তারেক রহমান সাহেবের বাইরে, বিএনপির বাইরে অন্য কোনো ক্ষমতাকে আমরা এই মুহূর্তে অ্যাক্রেডিটেট করি না। তো জয়শঙ্করের যে এই সময়ের বাংলাদেশ সফর, এটিকে বুঝতে হলে কয়েকটি বিষয় আমাদের আলোচনা করা দরকার। প্রথমত হলো যে বেগম জিয়া যখন আওয়ামী লীগ জমানাতে ভারত গিয়েছিলেন, তখন ভারত তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছিল যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন। যদিও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, কিন্তু ভারত চেয়েছিল যে কোনো মূল্যে আওয়ামী লীগকে চাপে রাখার জন্য তারা কন্টেম্পোরারি ভারতের সঙ্গে বিএনপির একটা ভালো সম্পর্ক থাকবে, দিল্লির সঙ্গে এরকম একটা বন্দোবস্তর জন্য দিল্লি যাকে বলা হয় উন্মুখ হয়েছিল। বলা হয়ে থাকে যে বিএনপির ওই মুহূর্তে যারা কূটনৈতিক বিষয়াদি দেখতেন, শমসের মুবিন চৌধুরী, রিয়াজুর রহমান সাহেবের মতো যারা ঝানু এবং দক্ষ কূটনীতিবিদ ছিলেন এবং যাদের সঙ্গে ভারতের খুব সম্পর্ক ভালো ছিল, তারা ভারতের যে রাজনীতিবিদ, কূটনীতিবিদ, আমলা সবার সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করে বেগম জিয়াকে ওই মুহূর্তে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে যে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হয়েছিল, এটি ভারতের ইতিহাসে নজিরবিহীন। বাংলাদেশের সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা, তো তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হয়েছিল। এটা সম্ভবত 2011 বা 12 সনে প্রণব মুখার্জি তখন রাষ্ট্রপতি। দ্বিতীয়ত, তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরে স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী চলে এসেছিলেন মনমোহন সিং এবং লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছিল। এটিও বাংলাদেশের জন্য গত 20-30 বছরে একটা বিরাট সৌভাগ্যের বিষয়। এর কারণ হলো যে আমরা যদি গত 30 বছরে ভারতের ইতিহাস দেখি, তারা অর্থনৈতিকভাবে, সামরিকভাবে যত শক্তিমত্তা অর্জন করেছেন, তো সেই শক্তিমত্তার সাথে ভারসাম্য রেখে অল্প কয়েকজন রাষ্ট্রনায়ক যখন তাদের দেশে আসে, তখন সেখানকার রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এয়ারপোর্টে যান। আদারওয়াইজ উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, সর্বোচ্চ মন্ত্রী পর্যায়ের লোকজন পাঠিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদেরকে তারা অভ্যর্থনা জানান। এবং 2014 থেকে একদম শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর জমানাতে শেখ হাসিনা যেই কয়বারই গিয়েছেন, কখনো উপমন্ত্রী, কখনো প্রতিমন্ত্রী মর্যাদার কাউকে এয়ারপোর্টে পাঠিয়ে শেখ হাসিনাকে রিসিভ করা হয়েছে। তো সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী মনমোহন সিং, আবার জানাতেনও প্রধানমন্ত্রী না, কংগ্রেসের প্রধানমন্ত্রী, তিনি বেগম জিয়াকে অভ্যর্থনা জানিয়েছিলেন। এটা বিএনপির একটা বিরাট কূটনৈতিক বিজয় ছিল এবং একই সঙ্গে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কর যাকে বলা হয় করার যে আগ্রহ, এটার একটা সর্বোচ্চ পরাকাষ্ঠা ছিল। বিএনপি সেটা রাখতে পারেনি। এর কারণ হলো সরকার পতনের আন্দোলন যখন তুঙ্গে, ঠিক সেই সময়টাতে প্রণব মুখার্জি বাংলাদেশে এসেছিলেন এবং তার সঙ্গে বেগম জিয়ার একটা শিডিউল বৈঠক ছিল এবং সেই বৈঠকের দিনে অবরোধ চলছিল ঢাকা শহরে এবং সেই অবরোধের মর্যাদা রাখতে গিয়ে বেগম জিয়া প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেননি। এটা ভারত রাষ্ট্র হিসেবে খুব অপমান বোধ করেছে এবং এরপর থেকে ভারত ক্রমশ বিএনপি থেকে দূরে চলে গেছে। বিএনপি প্রথম দিকে এটা পাত্তা দেয়নি, কিন্তু 2018 সনের পর বিএনপি যখন বুঝেছে যে না, ভারতের সঙ্গে তার সম্পর্ক রক্ষা করা দরকার, তখন বিভিন্ন চ্যানেলে বিএনপির একটা বিশেষজ্ঞ গ্রুপ বারবার ভারতে পাঠিয়ে তারা এই সম্পর্কটি পুনঃস্থাপন করার চেষ্টা করেছে, কিন্তু কোনো ফ্রুটফুল রেজাল্ট কিন্তু কখনো আসেনি। এমনকি তারা 2024 সনে, অর্থাৎ বিএনপি 2024 সনে যে নির্বাচনটি হয়ে গেল, সেই নির্বাচনে ভারতের যে ইন্টারফারেন্স আশা করেছিল সেটা ভারত করেনি।
অন্যদিকে র বলেন, অন্যান্য এজেন্সি বলেন, যার সঙ্গে সাধারণত রাজনীতিবিদদের একটা ভালো সম্পর্ক থাকে, সেই অর্থে লন্ডনে তারেক রহমান সাহেবের সঙ্গে তাদের একটা সম্পর্ক প্রথম থেকেই ছিল। কিন্তু সেই সম্পর্কের ভিত্তিতে তারেক রহমান সাহেবও ভারতকে বিশ্বাস করতে পারছিলেন না, আর ভারতও তারেক রহমান সাহেবকে বিশ্বাস করতে পারছিলেন না। ওদিকে ভারতের যে কর্তৃত্ব, এটাকে অস্বীকার করে চীনের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার জন্য যেভাবে বিএনপি চেষ্টা করেছিল, সেখানেও কিন্তু আসলে হালে পানি পাওয়া যায়নি। এর কারণ হলো যে আওয়ামী লীগ তারা যুগপৎভাবে ভারত এবং চীন এই দুটো শক্তিকে কবজায় রেখেছিল। অন্যদিকে তারা প্রাণান্ত চেষ্টা করেছিল আমেরিকার রিপাবলিকানদের সাথে ডেমোক্র্যাটদের সাথে সম্পর্ক ছাপিয়ে রাষ্ট্র হিসেবে আমেরিকার সঙ্গে একটি সম্পর্ক স্থাপনের জন্য। তো জো বাইডেনের জমানাতে আওয়ামী লীগ যে সফলতা পেয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আসার সঙ্গে সঙ্গে সেটি উল্টে যায়। আর এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন আগের মেয়াদে, তখন নরেন্দ্র মোদীর সঙ্গে, বাংলাদেশের সঙ্গে আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা ত্রিমাত্রিক সম্পর্ক গড়ে উঠেছিল এবং এটা ব্যক্তিগত পর্যায়ে ছিল। কিন্তু এইবারে যে ঘটনাটা হলো, সেটা হলো যে যুদ্ধ, পররাষ্ট্রনীতি এবং ডিপ স্টেট পলিসি নিয়ে আমেরিকা বলতে গেলে তাদের যে সিদ্ধান্ত ছিল জো বাইডেনের জমানাটাতে, সেটার একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গিয়ে ট্রাম্প সরকার এই কাজ করবে না এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে কি হলো, বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতির ব্যাপারে মার্কিন যে মদত ছিল, সেই মদতটা উঠে যায় এবং এখানে আবার একছত্রভাবে ভারতের আধিপত্য কায়েম হয়ে যায়। তো এরকম যখন ভারতের একছত্র আধিপত্য কায়েম হয়ে যায় এবং এখন যেভাবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করছেন, আর এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপর যাকে বলা হয় আমেরিকান সরকারের যে সকল কর্তা ব্যক্তি আস্থা রেখেছিলেন এবং তারা যে সকল বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নিকট আশা করেছিলেন, তাদের মনে হয়েছে যে এটা সম্ভব নয়, এই সরকারকে দীর্ঘমেয়াদে টিকে রাখা সম্ভব নয়। আর এই সরকারের সাথে যদি কোনো বাণিজ্যিক চুক্তি দীর্ঘমেয়াদে করা হয়, কোনো রাজনৈতিক চুক্তি করা হয়, বিশেষ করে বার্মা অ্যাক্টটাকে বাস্তবায়ন করার জন্য তারা যে করিডরের কথাবার্তা বলছিল বা সেন্ট মার্টিনে যে সকল কথাবার্তা হচ্ছিল, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে তাদের করাটা ঠিক হবে না, এটা তারা বুঝে গেছে। ফলে আমেরিকা পিছু টান দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গাটি ভারত দখল করে নিয়েছে। এরকম যখন অবস্থা, ঠিক সেই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, জামাত, তারা সবাই কিন্তু প্রাণান্ত চেষ্টা করেছে ভারতের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্য। জামাত যতই অস্বীকার করুক, যত কথাই বলুক না কেন, দেশে, দেশের বাইরে, সব জায়গাতে জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সঙ্গে ভারতের যে কূটনৈতিক পর্যায়ে একটা সমঝোতা হয়েছিল, কথাবার্তা হয়েছিল বা একটা আলোচনা চলছিল, তার একটি খবর রয়টার্সের সংবাদের মাধ্যমে ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন। তো যা হোক, ভারত শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা যাকে বলা হয় জামাত, তাদের সঙ্গে 2024 সন এবং 2025 সনের জুন জুলাই পর্যন্ত যেভাবে আশাবাদী ছিল, সেটা আগস্ট সেপ্টেম্বর থেকে এটা বুমেরাং হতে থাকে। এবং আমেরিকার মতো ভারতও বুঝে যে জামাত এবং বর্তমান যে সরকার আছে, ইউনূস সরকার, তাদের উপর নির্ভর করাটা তাদের জন্য নির্বুদ্ধিতা। ফলে বাংলাদেশের সাথে যদি সম্পর্ক স্থাপন করতে হয়, তাদেরকে এখানে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে হবে, যা বলতে গেলে 1% সম্ভব, 99% অসম্ভব। দ্বিতীয় যে অপশন বা একেবারে সর্বশেষ একমাত্র তাদের যে অপশন, সেই অপশন হলো বিএনপির সঙ্গে একটি সমঝোতা করা, যেটি তারা করতে চায়নি। তো সেই অর্থে হয়তো পর্দার আড়ালে বিএনপির সঙ্গে তাদের কোনো ভালো কথাবার্তা হয়েছে, 7 সিস্টার নিয়ে কথা বলা হয়েছে, সীমান্ত নিয়ে কথা বলা হয়েছে, 10 ট্রাক অস্ত্র মামলা নিয়ে কথা হয়েছে এবং সম্ভবত আওয়ামী লীগ নিয়েও কথা হয়েছে। এতে কোনো সন্দেহ নেই এবং সেই কথার উভয় পক্ষ, বিএনপি এবং ভারত, তারা পরস্পরের প্রতি আস্থা স্থাপন করেছে, একটা সমঝোতা এসেছে, কমিটমেন্টের পর্যায়ে এসেছে। এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নাই। তারপর যেভাবে একেবারে ঝড়ের গতিতে, কোনো রকম পূর্ব প্রস্তুতি না নিয়ে, জাস্ট ঝড়ের গতিতে জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন, আর আসার পরে যে ঘটনাগুলো ঘটছে, এটি মিরাকেল নয়। এটির পিছনে বিএনপির কূটনৈতিক যে মহল, যারা ভারতের সঙ্গে একটি সম্পর্ক রক্ষা করতে চাচ্ছিল, তাদের সফলতা, এতে কোনো সন্দেহ নেই। এবং তার প্রেক্ষিতে ডক্টর জয়শঙ্করের বাংলাদেশ আগমন এবং তারেক রহমান সাহেবের সঙ্গে যতটুকু বৈঠক হয়েছে, আমরা দৃশ্যতে যেটা দেখেছি, আর তাদের মধ্যে কী কথা হয়েছে আমরা জানি না, কিন্তু যতটুকু আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, তাতে মনে হচ্ছে যে এই মুহূর্তে ভারত, জয়শঙ্কর যে কোনো মূল্যে বাংলাদেশে একটি নির্বাচন চাচ্ছে, সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করে আসুক, তারেক রহমান সাহেব ক্ষমতা লাভ করুক এবং প্রধানমন্ত্রী হোক। এই ব্যাপারে বিএনপির এই যে
বিজয়, সম্ভাব্য বিজয় সম্পর্কে ভারতের কোনো আপত্তি নাই, বরং তারা এটিকে স্বাগত জানাবে। বাকি পর্দার আড়ালে যেসব কথাবার্তা হয়েছে সেটা হয়তো আগামীতে আরও ওপেন সিক্রেট হয়ে যাবে। দ্বিতীয়ত, এখানে বিএনপি যে বিরোধী যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলোর সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল বা কথাবার্তা হচ্ছিল সে বিষয়গুলো আপাতত মনে হচ্ছে যে তারা ইউটার্ন নিয়েছে, এবং বিএনপির যে প্রতিপক্ষ যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো ইন টার্মস অফ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া তাদের কপাল পুড়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখন এই যে ভারতের সঙ্গে যে একটা সমঝোতা হলো বা হচ্ছে, সেটা বিএনপির সঙ্গে হচ্ছে, এতে রাগ ঢাকা করার কিছুই নেই। এটার পরিণতি কি হবে? এই পরিণতিতে কি সুন্দর একটি নির্বাচন হবে? অথবা ধরুন এই যে ভারত বিএনপিকে যেভাবে সাপোর্ট দিচ্ছে, এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামাত তারা যদি এটাকে একটা প্রেস্টিজ ইস্যু হিসেবে নেয় এবং নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে যদি তারা সবাই সদল বলে নির্বাচন থেকে সরে দাঁড়ায়, এখন তো নতুন করে শিডিউল ঘোষণা আর সম্ভব নয়, নতুন করে কোনো প্রার্থী পাওয়া যাবে না, রাজনীতির ময়দানে কোনো বিরোধী দল নেই, কেবলমাত্র বিএনপি, তার সঙ্গে সঙ্গে জামাতের যারা ঐক্যবদ্ধ গ্রুপ আছে, তারা যদি হঠাৎ করে দর কষাকষি করে যে আমাদেরকে জাতীয় সরকারে এই কটা পদ দিতে হবে, তাহলে আমরা নির্বাচনে আসবো, আদারওয়াইজ আমরা নির্বাচনে আসবো না। সেক্ষেত্রে কী হবে? নির্বাচনটি একতরফা হবে, 15 ফেব্রুয়ারির মতো হবে, 300 আসনে বিএনপি জয়লাভ করবে, জামাত তখন আওয়ামী লীগের সঙ্গে যোগদান করবে, অথবা জামাতের চাপের কাছে, সরকারের চাপের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে হবে, জামাতের আমিরকে উপপ্রধানমন্ত্রী করতে হবে এবং মন্ত্রী পরিষদের অর্ধেক সিট জামাতকে ছেড়ে দিতে হবে। এই সকল যদি শর্ত, জাতীয় সরকারের শর্ত বিএনপি অস্বীকার করে, তাহলে রাজনীতির ময়দান জামাতের যে শক্তিমত্তা রয়েছে তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ তো এখানে মানে পিন এবং পাঞ্চ এ দুটো করার জন্য তারা মুখিয়ে আছে। তাহলে কি হচ্ছে? আমরা যত কিছু ভালোই ভালোই কল্পনা করছি, যেভাবে ভারতকে সব কিছুর মানে দণ্ড এবং মুন্ডের অধিকর্তা মনে করছি, সেটি বাস্তবে বাস্তবায়িত নাও হতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।